আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তো প্রজেক্ট এইচ এর তরফ থেকে ইকোনমিক্স এর আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত রিদওয়ান। তো আজকের ক্লাসে দেখো আমরা তোমাদের প্রথম অধ্যায়ের যে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এই অধ্যায়ের দ্বিতীয় পার্ট যেটা আছে সেই পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো দ্বিতীয় পার্টে আমরা কি করব, যে অর্থ ব্যবস্থা এবং উৎপাদন সম্ভাবনার রেখা রিলেটেড যে আলোচনাগুলো আছে এগুলো আমরা কভার করার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো উৎপাদন সম্ভাবনা রেখা, এই উৎপাদন সম্ভাবনা রেখা এটা এতই গুরুত্বপূর্ণ যে তোমরা যদি ইকোনমিক্সে ইন্টারমিডিয়েটে এখন পড়তেছো, তোমাদের এই পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখা এখনো কিন্তু বারবার শুনতে হচ্ছে, পড়তে হচ্ছে। এবং তোমরা যদি কেউ ইকোনমিক্স নিয়ে পরবর্তীতে গ্রাজুয়েশন করতে চাও, তখন এই পিপিসি পিপিসি এটা শুনতেই হবে এবং পিপিসি নিয়ে অনেক পড়ালেখা তোমাদের কিন্তু করতে হবে। তো ইকোনমিক্স পড়তে গেলে এই পিপিসি এটা থাকবে মাস্ট। তো এই পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অথবা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার অথবা উৎপাদন সম্ভাবনা রেখা এটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা খুব মনোযোগ দিয়ে এটা পড়বা এবং শেখার চেষ্টা করবা। তাহলে দেখো উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা মাঝে মাঝে পরীক্ষায় আসে, যদি এরকম পরীক্ষায় আসে তাহলে তোমরা কি লিখবা। তাহলে দেখো যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ, আমরা জানি কি আমাদের সম্পদ কি সীমিত। এখানে কিন্তু এজন্যই বলা হয়েছে যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। অর্থাৎ আমাদের যে অর্থনীতি আছে, এই অর্থনীতিতে আমাদের সম্পদ সীমিত, কিন্তু আমাদের যে অভাব সেই অভাব কি অসীম। তো এই সীমিত সম্পদ দিয়ে আমরা কিভাবে আমাদের অসীম অভাব পূরণ করব, এই যে পূরণ করার যে বিভিন্ন পদ্ধতি, এই পদ্ধতিটাই মূলত এই উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি বা পিপিএফ এর মাধ্যমে দেখানো হয়। তাহলে আমরা যদি একটা পিপিসি যদি আমরা এটা অঙ্কন করি, দেখো এটা হলো একটা পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। তাহলে এই যে একটা রেখা আছে, এই রেখার বিভিন্ন বিন্দুতে মনে করো এই যে এটা একটা বিন্দু হতে পারে, এটা একটা বিন্দু, 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 অর্থাৎ এই রেখার পুরোটা অংশ জুড়েই দেখো অসংখ্য অগণিত কিন্তু বিন্দু আছে। তো আমরা যে কোনো বিন্দুতেই কিন্তু আমরা উৎপাদন করতে পারি। মনে করো আমরা এই যে এ বিন্দুতে উৎপাদন করতে পারি, চাইলে আমরা বি বিন্দুতে উৎপাদন করতে পারি, সি বিন্দুতে উৎপাদন করতে পারি। অর্থাৎ আমরা আমাদের যে সীমিত সম্পদ আছে, এই সীমিত সম্পদের সাপেক্ষে এবং চলতি আমাদের সমাজে যে প্রযুক্তিগুলো আছে এগুলোর সাপেক্ষে কিন্তু আমরা এই পিপিসির উপরে যে কোনো একটা বিন্দুতেই কিন্তু আমরা উৎপাদন করতে পারি। আর যদি আমরা যে কোনো বিন্দুতে উৎপাদন করি, তাহলে আমার যে অসীম অভাব, এই অসীম অভাবের মধ্যে গুরুত্বের সাপেক্ষে যে অভাবগুলো পূরণ করা বেশি জরুরি, ওই অভাবগুলো আমরা পূরণ করতে পারবো। এরপর আমরা চলো একটা সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করার চেষ্টা করি। তো দেখো এই যে উৎপাদন সম্ভাবনা সূচি এবং উৎপাদন সম্ভাবনা রেখার চিত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসবেই আসবে। তো ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তো দেখো আমরা একটা উৎপাদন সম্ভাবনা সূচি যদি আমরা অঙ্কন করি, তাহলে দেখো আমরা একটা সূচি অঙ্কন করতেছি। মনে করো আমরা জানি যে আমাদের ইকোনমিক্সে আমরা চাইলে একই সাথে একটা গ্রাফের মধ্যে অনেকগুলো সম্পদ আমরা কি করতেছি, উৎপাদন করতেছি, এটা দেখাইতে আমরা পারি না। তো এজন্য আমরা যে গ্রাফগুলো অঙ্কন করি, এই গ্রাফগুলোতে সাধারণত দুইটা প্রোডাক্টের সম্ভাব্য সংমিশ্রণ দেখানো হয়। তো আমরা দুইটা প্রোডাক্ট নিলাম, মনে করো প্রোডাক্ট এক্স এবং প্রোডাক্ট ওয়াই। তোমরা এই এক্স প্রোডাক্টকে বলতে পারো যে এটা হলো ধান, আর ওয়াই প্রোডাক্টকে বলতে পারো এটা হলো কি পাট। আচ্ছা, তো এক্স প্রোডাক্টের মনে করো বিভিন্ন সংমিশ্রণ আছে, যে এক্স প্রোডাক্ট যখন শূন্য তখন ওয়াই প্রোডাক্ট আমি উৎপাদন করতে পারি 15 ইউনিট। আবার যদি আমি এক্স প্রোডাক্ট বা ধান যদি আমি 5 ইউনিট উৎপাদন করতে করি, তাহলে আমার পাট উৎপাদন করতে হবে তখন 10 ইউনিট। ঠিক তেমন ভাবে যদি আমরা এটা 10 ইউনিট উৎপাদন করি, তখন এটা হবে 5। এটা যদি আমরা 15 ইউনিট উৎপাদন করি, তাহলে আমাদের পাট উৎপাদন হবে 0 ইউনিট। এবং প্রত্যেকটার আমরা একটা করে বিন্দু পাবো, বিন্দু বা আমরা একটা করে কি পাবো, পয়েন্ট পাবো, যে পয়েন্টগুলো দিয়ে আমরা আসলে উৎপাদন সম্ভাবনা রেখার বিভিন্ন বিন্দু আমরা কি করব, নির্দেশ করব, ইন্ডিকেট করব। তাহলে এখন আমরা দেখো একটা উৎপাদন সম্ভাবনা সূচি, এই যে এটা একটা উৎপাদন সম্ভাবনা সূচি, অর্থাৎ যে সূচিতে দুইটা দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণের মানে ডিটেলসটা দেখানো হয়। আচ্ছা, তো এরপর দেখো আমরা যদি এই সূচি থেকে যদি আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি অঙ্কন করি, তাহলে কি হবে। তাহলে আমরা জানি আমাদের গ্রাফে একটা লম্ব অক্ষ থাকবে এবং আরেকটা ভূমি অক্ষ থাকবে। একটা লম্ব অক্ষ থাকবে, একটা কি ভূমি অক্ষ থাকবে। তাহলে আমরা আমাদের ভূমি অক্ষে দিব আমরা এক্স প্রোডাক্ট বা ধান, এবং আমাদের লম্ব অক্ষে আমরা দিব ওয়াই প্রোডাক্ট বা পাট, এবং আমরা একটা পিপিসি মনে করো একটা এই যে অঙ্কন করে নিলাম। তো তোমরা গ্রাফ হলে যেটা হয়, যে গ্রাফে এই পয়েন্টগুলো যেহেতু খুব এক্স্যাক্টলি এবং খুবই
একুরেটলি দেওয়া যায়। তো সুতরাং তোমার গ্রাফে আগে এই পয়েন্ট দিয়ে অঙ্কন করার চেষ্টা করবা, তারপরে এই রেখাটা অঙ্কন করবা। তো আমরা দুইভাবেই কিন্তু এটা করতে পারি। তাহলে দেখো, মনে করো এই যে এটা আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। তো এই রেখার এই যে এই বিন্দু, এই বিন্দুতে বোঝায় যে 0 ইউনিট। অর্থাৎ আমি যদি এখানে যদি আমি যদি এই পয়েন্টে উৎপাদন করি, তাহলে বোঝাচ্ছে যে আমি এক্স প্রোডাক্ট 0 ইউনিট উৎপাদন করতেছি, অপরপক্ষে আমার ওয়াই প্রোডাক্ট তখন 15 ইউনিট উৎপাদন আমি তখন করতেছি। তাহলে দেখো, যখন আমাদের এক্স প্রোডাক্ট যখন আমাদের 0, এক্স প্রোডাক্টের যখন উৎপাদন 0, ওয়াই প্রোডাক্টের উৎপাদন আমাদের যখন 15, তাহলে আমাদেরকে উৎপাদন করতে হচ্ছে পিপিসির এই যে এই বিন্দুতে, তাই না? তাহলে এই বিন্দুর আমরা একটা বা এই পয়েন্টের একটা নাম দেই, সেটা হলো যে পয়েন্ট এ। তাহলে আমরা এখানে দিলাম যে যখন আমাদের এক্স প্রোডাক্টের উৎপাদন যখন আমাদের 0, এবং তখন ওয়াই প্রোডাক্টের উৎপাদন হলো আমাদের 15 ইউনিট, এবং এই পয়েন্টের নাম দিলাম আমরা কি, এ। ঠিক তেমনই ভাবে দেখো, পরবর্তীতে যখন এক্স প্রোডাক্ট যখন আমি 5 ইউনিট উৎপাদন করি, তখন আমাদের ওয়াই প্রোডাক্ট তখন আমি উৎপাদন করতে পারি কত ইউনিট, 10 ইউনিট। অর্থাৎ আমি যখন এক্স প্রোডাক্ট 5 ইউনিট উৎপাদন করব, তখন আমি চাইলে ওয়াই প্রোডাক্ট 15 ইউনিট উৎপাদন করতে পারবো না। কি কারণে পারবো না? কারণ হলো আমার সম্পদ সীমিত, আমার যে রিসোর্সেস আছে আমার কাছে অ্যাভেলেবল, সেই রিসোর্সেস কি লিমিটেড। আচ্ছা, তাহলে মনে করো এক্স প্রোডাক্ট যখন আমাদের 5, তখন আমাদের কি ওয়াই প্রোডাক্ট মনে করো তখন আমাদের উৎপাদন করতে হচ্ছে কত ইউনিট, 10 ইউনিট। তাহলে এই পয়েন্টের আমরা একটা নাম দিই, মনে করো এটা বি পয়েন্ট। এটা কি পয়েন্ট, বি পয়েন্ট। তারপর আবার দেখো, যদি আমি এক্স প্রোডাক্ট 5 ইউনিট থেকে যদি আমি 10 ইউনিট পর্যন্ত উৎপাদন করি, মনে করো 10 ইউনিট উৎপাদন করলাম, তখন আমি ওয়াই প্রোডাক্ট কিন্তু 5 ইউনিট আমাকে উৎপাদন করতে হবে। এখন আবার এই যে প্রশ্ন আসে যে আমি কেন যখন এক্স প্রোডাক্ট 10 ইউনিট উৎপাদন করতে পারতেছি, তখন আমি কেন একই সাথে ওয়াই প্রোডাক্ট 10 ইউনিট উৎপাদন করতে পারতেছি না? কি কারণে পারতেছি না? কারণ আমার সম্পদ, আমার রিসোর্সেস এটা কি লিমিটেড বা সীমিত। তাহলে আমরা এই বিন্দুর আরেকটা নাম দেই, এটা হলো আমাদের সি বিন্দু। যে বিন্দুতে উৎপাদন করলে এক্স প্রোডাক্ট 10 ইউনিট বা 10 ইউনিট উৎপাদিত হয়, অপরপক্ষে ওয়াই প্রোডাক্ট 5 ইউনিট উৎপাদিত হয়। তাহলে এই পয়েন্টটা হলো আমার কি বিন্দু, সি বিন্দু। এরপর আরেকটা বিন্দু আছে যে আমি যদি এই বিন্দুতে উৎপাদন করি, তাহলে আমাদের এক্স প্রোডাক্ট 15 ইউনিট উৎপাদন করতে আমরা পারি, অপরপক্ষে আমরা ওয়াই প্রোডাক্ট উৎপাদন করতে পারি তখন কত ইউনিট, 0 ইউনিট। তাহলে এই বিন্দুর আমরা আরেকটা নাম দেই, এই বিন্দুটা হলো ডি বিন্দু। তাহলে আমরা একটা এই যে দেখো উৎপাদন সম্ভাবনা সূচি এবং একটা উৎপাদন সম্ভাবনা রেখার একটা চিত্র পাইলাম। তাহলে এই যে এটা হলো আমাদের কি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অথবা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার পেয়ে গেলাম। তাহলে দেখো, এই যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের আমরা চাইলে, দেখো আমরা চাইলে এই বিন্দুতে এখানে উৎপাদন করতে পারতাম, এখানেও পারতাম, এখানেও পারতাম, এখানেও পারতাম, এখানেও পারতাম। অর্থাৎ আমি চাইলে যে কোনো বিন্দুতে, এই পিপিসির যে কোনো বিন্দুতে আমি চাইলে কি করতে পারবো, উৎপাদন করতে পারবো। কিন্তু গ্রাফটা একটু সহজভাবে দেখানোর জন্য এবং সহজভাবে বোঝানোর জন্য আমরা মাত্র 4টা মনে করো বিন্দুতে আমরা কি করলাম, উৎপাদন করলাম। তো আমি চাইলে এই বিন্দুতে উৎপাদন করতে পারি, এই বিন্দুতে উৎপাদন করতে পারি, অর্থাৎ অসংখ্য অগণিত বিন্দুতে আমি কিন্তু উৎপাদন করতে পারি। এখন আমার প্রশ্ন হলো যে আমরা এখন এ বিন্দুতে উৎপাদন করব, নাকি বি বিন্দুতে উৎপাদন করব, নাকি সি বিন্দুতে, নাকি ডি বিন্দুতে উৎপাদন করব? এখন এই যে একটা প্রশ্ন যে আমি আসলে এক্স্যাক্টলি কোন ইউনিটে আমি উৎপাদন করব, সেটা আমি কিভাবে বুঝবো? তো মনে করো তোমাকে বাংলাদেশের অর্থমন্ত্রী বানায় দেওয়া হলো। তো তুমি তাহলে এখন কি করবা, যে তুমি এ বিন্দুতে উৎপাদন করবা, বি বিন্দুতে, সি বিন্দুতে, নাকি ডি বিন্দুতে? তো তোমার কাছে যদি এই ক্ষমতা থাকে, তাহলে তুমি কি করবা? তখন তুমি দেখবা যে তোমার দেশে যদি আমরা এখানে দিয়েছি যে ওয়াই প্রোডাক্ট হলো আমাদের পাট এবং এক্স প্রোডাক্ট হলো আমার ধান, তো তখন তুমি দেখবা যে তোমার দেশের যারা ভোক্তা আছে, যারা নাগরিক আছে, এদের কি ধানের প্রয়োজন বেশি নাকি পাটের প্রয়োজন বেশি? যদি ধানের প্রয়োজন বেশি হয়, তাহলে তুমি ওই বিন্দুতে উৎপাদন করবা যেখানে ধানের উৎপাদন কি বেশি। আবার যদি পাটের প্রয়োজন বেশি হয়, তাহলে তুমি ওই বিন্দুতে উৎপাদন করবা যেখানে পাটের উৎপাদন বেশি। বোঝা গেছে? তাহলে তুমি তোমার যে চলতি প্রযুক্তি সাপেক্ষে তুমি যে বিন্দুগুলোতে পিপিসির যে বিন্দুতে উৎপাদন করতে পারতেছো, এই বিন্দুগুলোর মধ্যে এক্সাক্ট কোন বিন্দুতে উৎপাদন করতে হবে এটা তুমি সিদ্ধান্ত নিবা। কিভাবে কিভাবে নিবা? যে তোমার দেশের মধ্যে যে চাহিদা, যে পণ্যের চাহিদা বেশি, যে প্রোডাক্টের চাহিদা বেশি, নাগরিকরা যে প্রোডাক্ট বেশি ইউজ করে, তুমি তখন কি করবা, ওই প্রোডাক্ট বেশি কি করবা, উৎপাদন করবা। আচ্ছা, তাহলে আমরা একটা উৎপাদন সম্ভাবনা সূচি এবং এখান থেকে কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখার চিত্র অঙ্কন করতে হয় এটা আমরা শিখে নিলাম। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু খাতায় এটা কি করবা, চর্চা করবা, খাতায় চর্চা করবা, বারবার চর্চা করবা, এটা পরীক্ষায় আসবে। এবার দেখো, উৎপাদন সম্ভাবনা রেখার আসলে বেশ অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এখন আমরা এই বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করব যে উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে কি শুধু সংমিশ্রণ দেখায়, নাকি আমরা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আরো অনেক কিছু বুঝতে পারি, জানতে পারি। তাহলে দেখো, প্রথমেই দেখো উৎপাদন সম্ভাবনা রেখার যে একটা বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে
প্রথমটা হলো যে বেকারত্ব ও পূর্ণ নিয়োগ। দেখো এখানে দুইটা শব্দ আছে, একটা হলো বেকারত্ব আর একটা কি পূর্ণ নিয়োগ। বেকারত্ব কখন হবে, যে আমার কাছে যে যে রিসোর্সেস আছে এই রিসোর্সেস আমি যদি পরিপূর্ণভাবে যদি আমি প্রয়োগ করতে না পারি তখন হবে আমার কি বেকারত্ব। মনে করো তোমার কাছে কয়টা জমি আছে, 10টা জমি আছে বা 10 বিঘা জমি আছে। তো ওই 10 বিঘা জমি মনে করো ওখানেই ধান পাট অনেক কিছু উৎপাদন তুমি চাইলে করতে পারো। তো তুমি এই 10 বিঘা জমির মধ্যে তুমি মনে করো 9 বিঘা জমিতে উৎপাদন করলা, কিন্তু আরো 1 বিঘা জমি কিন্তু তখন কি থাকলো, পতিত থাকলো। তাহলে তখন কিন্তু বেকারত্ব দেখা দিবে। অর্থাৎ তোমার কাছে অ্যাভেইলেবল যে রিসোর্স আছে তুমি ওগুলোর আসলে সদ্ব্যবহার করো নাই, তুমি অপচয় করছো। যে তোমার কাছে 10 বিঘা জমি আছে, তুমি কেন 10 বিঘাতে উৎপাদন না করে তুমি কেন 9 বিঘাতে করলা? তুমি চাইলে তো 10 বিঘাতে উৎপাদন করতে পারতা। তো তুমি যেহেতু 10 বিঘাতে উৎপাদন না করে তুমি যদি 9 বিঘাতে উৎপাদন করো তাহলে এটা হবে কি বেকারত্ব। আর যদি তুমি 10 বিঘার ঠিক 10 বিঘায় যদি তুমি উৎপাদন করো তাহলে এটা হবে কি পূর্ণ নিয়োগ। তো এখন তুমি ভাবতে পারো আচ্ছা আমি তো চাইলে 15 বিঘায় উৎপাদন করতে পারি, তুমি কি পারবা? পারবা না, কারণ তোমার কাছে আছেই 10 বিঘা। তো 10 বিঘা জমি থাকলে তুমি কিভাবে 15 বিঘা জমিতে তুমি উৎপাদন করবা? তো তুমি তখন পারবা না। আচ্ছা তাহলে দেখো এই যে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে যে কতগুলো জিনিস আমরা জানতে পারি তার একটা হলো যে এটা বেকারত্ব নির্দেশ করে এবং পূর্ণ নিয়োগ নির্দেশ করে। তাহলে আমরা একটা পিপিসি অঙ্কন করি। দেখো এই যে এটা হলো আমাদের একটা মনে করো পিপিসি। তাহলে এই পিপিসির মধ্যে কোন বিন্দুতে পূর্ণ নিয়োগ দেখায় আর কোন বিন্দুতে বেকারত্ব দেখায়, এটা যদি প্রশ্ন হয় তাহলে উত্তর কি হবে, যে দেখো এই যে আমার পিপিসি, এই পিপিসির মধ্যে যে কোনো বিন্দুতে, এই পিপিসির মধ্যে যে বিন্দুগুলো আছে মনে করো এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। তো এই যে অসংখ্য যে বিন্দু আছে এই বিন্দুর যে কোনো একটা বিন্দুতে আমি যদি উৎপাদন করি তাহলে এটা আমাকে পূর্ণ নিয়োগ দেখায়। কি দেখায়? পূর্ণ নিয়োগ দেখায়। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে আমার কাছে যে রিসোর্সেস আছে, আমার কাছে যে জমি আছে বা আমার কাছে যে ধরনের সম্পদ আছে এই সম্পদগুলোর পুরোটুকুই আমি কি করতে পারছি, উৎপাদন করার ক্ষেত্রে নিয়োগ করতে পারছি। তাহলে দেখো এই যে একটা পিপিসি, এই পিপিসিতে থাকা যে অসংখ্য অগণিত বিন্দু, এই বিন্দুর যে কোনো একটাতে উৎপাদন করলে সেটা কি দেখাচ্ছে, পূর্ণ নিয়োগ দেখাচ্ছে। কি দেখাচ্ছে? পূর্ণ নিয়োগ দেখাচ্ছে। তাহলে বেকারত্ব কোথায় দেখাবে? বেকারত্ব দেখাবে তুমি যদি এই পিপিসির যে কোনো একটা বিন্দুতে উৎপাদন না করে তুমি যদি তার নিচের কোনো একটা বিন্দুতে উৎপাদন করো। মনে করো তুমি এই যে এই একটা বিন্দুতে তুমি উৎপাদন করলা, আর এই বিন্দুর নাম মনে করো আমরা দিলাম যে ই বিন্দু। তো তুমি যদি ই বিন্দুতে উৎপাদন করো তাহলে দেখো তোমার যে ওয়াই প্রোডাক্ট এবং এক্স প্রোডাক্ট তুমি তখন তাহলে দেখো কম উৎপাদন করতে পারতেছো। মনে করো তখন ওয়াই প্রোডাক্ট হলো 10 এবং এক্স প্রোডাক্ট হলো তখন 5। কিন্তু তুমি চাইলেই, তুমি যদি চাইতা তাহলে তুমি কি করতে পারতা জানো? তুমি চাইলে কিন্তু এই সোজায় তুমি এই যে এই বিন্দুতে উৎপাদন করতে পারতা। এই বিন্দুর নাম মনে করে দিলাম আমরা বি বিন্দু। তুমি চাইলে বি বিন্দুতে উৎপাদন করতে পারতা। তা বি বিন্দুতে উৎপাদন করলে দেখা যাইতো যে তোমার ওয়াই প্রোডাক্ট এটা 10 ইউনিট বা 10 ইউনিট উৎপাদিত হচ্ছে, অন্যদিকে এক্স ইউনিটও 10 ইউনিট উৎপাদিত হচ্ছে। কিন্তু তুমি বি বিন্দুতে উৎপাদন না করে তুমি করতেছো ভিতরের একটা বিন্দু ই বিন্দুতে। আর ই বিন্দুতে উৎপাদন করার কারণে কি হচ্ছে দেখো, যে তুমি আসলে ওয়াই প্রোডাক্ট 10 ইউনিট উৎপাদন করতে পারতেছো ঠিক আছে, কিন্তু তুমি এক্স প্রোডাক্ট তুমি 5 ইউনিট উৎপাদন করতে পারতেছো, কিন্তু তোমার সক্ষমতা ছিল এক্স প্রোডাক্ট 10 ইউনিট পর্যন্ত উৎপাদন করার। তাহলে এটাই বোঝাচ্ছে যদি আমরা পিপিসির যে কোনো একটা বিন্দুতে বা পিপিসিতে থাকা যে অসংখ্য বিন্দু এই বিন্দুগুলোর কোনোটাতে উৎপাদন না করে আমি যদি পিপিসির চেয়ে নিচের কোনো বিন্দুতে উৎপাদন করি তাহলে সেটা আমাকে কি দেখাচ্ছে, বেকারত্ব দেখাচ্ছে। কি দেখাচ্ছে? বেকারত্ব দেখাচ্ছে। কি দেখাচ্ছে? বেকারত্ব দেখাচ্ছে। তাহলে এই পিপিসির ভিতরে দেখো অসংখ্য অগণিত বিন্দু, এই যে যে বিন্দু আছে এই বিন্দুর যে কোনো একটাতে তুমি চাইলে উৎপাদন করতে পারো, কিন্তু এগুলো সবগুলোই কি দেখাচ্ছে, বেকারত্ব নির্দেশ করতেছে। এবং এটা দেখাচ্ছে যে আমরা সম্পদের অদক্ষ ব্যবহার করতেছি। কি করতেছি? অদক্ষ ব্যবহার করতেছি। আর সম্পদের অদক্ষ ব্যবহারটা কি? সেটা হলো আমি যদি পিপিসির কোনো বিন্দুতে উৎপাদন করি এটা হলো আমার সম্পদের দক্ষ ব্যবহার। অর্থাৎ আমি একজন রেশনাল মানুষ, আমি একজন রেশনাল মানুষ, আমার বুদ্ধি আছে এবং আমার বিবেক আছে, এবং আমি আমার বিবেক দিয়ে আমার কাছে যে রিসোর্সেস আছে এই রিসোর্সগুলো আমি টোটাল ইউটিলাইজ করছি। আচ্ছা, তো তাহলে এটা বোঝাই যাচ্ছে যে পিপিসির যে কোনো একটা বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে সেটা সম্পদের দক্ষ ব্যবহার দেখায়। আর যদি আমরা পিপিসির ভিতরে কোনো একটা বিন্দুতে উৎপাদন করি তাহলে সেটা আমাদের দেখাচ্ছে কি, সম্পদের অদক্ষ ব্যবহার। তাহলে আমরা দেখো পিপিসির যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা জানলাম যে এটা আমাদের কি দেখায়, এটা আমাদের বেকারত্ব নির্দেশ করে, পূর্ণ নিয়োগ কোথায় হচ্ছে সেটা নির্দেশ করে, এবং আর কি নির্দেশ করে সেটা হলো যে আমার সম্পদের আমি দক্ষ ব্যবহার করতে পারতেছি নাকি অদক্ষ ব্যবহার করতেছি, এটাও তখন আমাদের নির্দেশ করে। আচ্ছা, তো এরপর দেখো পিপিসি আরেকটা জিনিস দেখায় সেটা হলো অর্থনৈতিক সমৃদ্ধি এবং মন্দা নির্ধারণ।
অর্থনৈতিক সমৃদ্ধি মানে কি, যে একটা দেশের অর্থনীতি ভালো হয়েছে। আর অর্থনৈতিক মন্দা মানে কি, যে একটা দেশের অর্থনীতি ভালো পর্যায়ে ছিল, ওখান থেকে কি হয়েছে, খারাপ হয়েছে। তো তাহলে দেখো এই যে আমাদের যে পিপিসি আছে, মনে করো এই যে এটা আমাদের একটা পিপিসি, এই যে একটা পিপিসি, এটা হলো আমাদের পিপিসি। তো পরবর্তীতে দেখা গেল যে এই পিপিসিটা, মনে করো এই পিপিসি, এটা হলো মনে করো কত সালের পিপিসি, মনে করো 2010 সালের একটা পিপিসি, যে 2010 সালের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ হলো আমাদের এটা। তো পরবর্তীতে দেখা গেল 2015 সালে এই পিপিসিটা যে জায়গায় ছিল এখান থেকে ডান দিকে চলে গিয়েছে। তাহলে যদি পিপিসি ডান দিকে চলে যায় তাহলে কি হবে, তাহলে আমরা মোর ওয়াই প্রোডাক্টস এবং মোর এক্স প্রোডাক্ট আমরা তখন কি করতে পারবো, উৎপাদন করতে পারবো। অর্থাৎ আমার কাছে যে রিসোর্সেস, এই রিসোর্স তখন বেড়ে গেছে, আর রিসোর্স বেড়ে যাওয়ার কারণে আমি এক্স প্রোডাক্ট এবং ওয়াই প্রোডাক্ট বেশি উৎপাদন করতে পারতেছি। আর তাহলে একটা দেশের অর্থনীতিতে যদি একটা প্রোডাক্ট আগে কম উৎপাদন করতে পারতো, এখন যদি বেশি উৎপাদন করতে পারে, তার মানে কি, ওই দেশের অর্থনীতি কি হয়েছে, এগিয়ে গিয়েছে, বা ওই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে। আর ঠিক এর উল্টা হলো অর্থনৈতিক মন্দা, যে একটা দেশের পিপিসি এই জায়গায় ছিল, পরবর্তীতে পিপিসিটা ডান দিকে না গিয়ে পিপিসিটা বাম দিকে চলে আসছে, বাম দিকে চলে আসছে। আর বাম দিকে চলে আসা মানে কি, এখন আমি আগের চেয়ে কম ওয়াই প্রোডাক্ট এবং আগের চেয়ে আমি কম এক্স প্রোডাক্ট উৎপাদন করতে পারতেছি। যে আগে মনে করো আমি 100 মন ধান এবং 50 মন পাট আমি উৎপাদন করতে পারতেছি, কিন্তু পিপিসি যখন বাম দিকে চলে আসছে তখন দেখা গেল যে আমি 50 মন ধান উৎপাদন করতেছি, অপরদিকে পাট উৎপাদন করতে পারতেছি 25 মন। তাহলে দেখো আগে আমি উৎপাদন করতে পারতেছিলাম 100 মন ধান, পরবর্তীতে পিপিসি বাম দিকে শিফট করার কারণে আমি 50 মন ধান উৎপাদন করতেছি, অর্থাৎ আমার এখানে 50 মন ধান উৎপাদন করার যে সক্ষমতা, সেই সক্ষমতা চলে গেছে। অপরদিকে পাট আমি মনে করো 50 মন উৎপাদন করতে পারতেছিলাম, আগে পারছিলাম, কিন্তু এখন আমি পাট উৎপাদন করতে পারতেছি 25 মন। তাহলে এই যে দেখো পাটের উৎপাদনও কিন্তু কমে গেছে। তাহলে এটা দ্বারা কি বোঝায়, যে অর্থনৈতিক মন্দা বোঝায়। কি বোঝায়, অর্থনৈতিক মন্দা বোঝায়। তাহলে পিপিসি যদি ডান দিকে শিফট করে অর্থনৈতিক সমৃদ্ধি, পিপিসি যদি বাম দিকে শিফট করে তাহলে হবে কি, অর্থনৈতিক মন্দা। আচ্ছা, তাহলে পিপিসির আরো যে বৈশিষ্ট্য যেগুলো আছে তার মধ্যে একটা হলো যে সুযোগ ব্যয় নির্ধারণ, সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। এই যে দেখো এখন তুমি ক্লাস করতেছো, তো তুমি যখন ক্লাস করতেছো এই সময় কি তুমি চাইলে ক্রিকেট খেলতে পারবা, পারবা না। অর্থাৎ তুমি একই সাথে দুইটা কাজ কখনই করতে পারবা না। কি কারণে করতে পারবে না, কারণ আমাদের যে সক্ষমতা, এই সক্ষমতাগুলো কি লিমিটেড, সীমাবদ্ধ। অর্থাৎ আমি এখন ক্লাস করাচ্ছি, তো আমি এখন ক্লাস করাচ্ছি, এই সময় তো চাইলে আমি একটা গল্পের বই পড়তে পারবো না, আমি একটা উপন্যাসের বই পড়তে পারবো না। মনে করো আমি সমরেশ মজুমদারের সাতকাহন পড়তে চাই, তো আমি তো চাইলে ওটা পড়তে পারবো না। কি কারণে পড়তে পারবো না, কারণ আমি এক সময়ে একটা কাজই কিন্তু আমি কি করতে পারবো, করতে পারবো। তাহলে দেখো এই যে আমি এখন ক্লাস করাচ্ছি, তো এই ক্লাস করাচ্ছি এই সময় আমি ইচ্ছা করতেছি যে আচ্ছা আমি যদি একটা উপন্যাস পড়তাম, কিন্তু আমি উপন্যাস পড়তে পারতেছি না। তাহলে আমার এই ক্লাস করানোর সুযোগ ব্যয়টা কি, উপন্যাস পড়া। ঠিক আছে, তো তুমি মনে করো এখন ক্লাস করছো, তো ক্লাস করার সময় তোমার ভাবলো যে আচ্ছা ঠিক আছে, তুমি ভাবতেছো যে আচ্ছা আমি যদি এখন ক্রিকেট খেলতাম বা আমি যদি এখন ফুটবল খেলতাম, কিন্তু তুমি ক্লাস করার কারণে তুমি ক্রিকেট খেলতে পারতেছো না। তাহলে তোমার এই ক্লাস করার সুযোগ ব্যয়টা কি, ক্রিকেট খেলা। ক্লাস করার সুযোগ ব্যয়টা কি, ক্রিকেট খেলা। ঠিক এর উল্টাও হতে পারে, তুমি যখন ক্রিকেট খেলতেছো তখন তুমি ভাবলা যে আচ্ছা আমি এখন ক্রিকেট না খেলে আমি তো এখন পড়তেও পারতাম বা আমি এখন ক্লাস করতে পারতাম। তাহলে তখন তোমার ক্রিকেট খেলার সুযোগ ব্যয় ছিল কি, ক্লাস করা। তো এটাই হলো সুযোগ ব্যয়। অর্থাৎ সুযোগ ব্যয় বলতে এটা বোঝায় যে আমি এখন একটা কাজ করতেছি, কিন্তু এই একটা কাজ বা নির্দিষ্ট কাজ করার ক্ষেত্রে আমি অন্য আরেকটা যে কাজ ওটা যে করতে পারতেছি না, ওটা হলো আমার সুযোগ ব্যয়। কি ব্যয়, সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। তাহলে দেখো মনে করো এই যে আমরা একটা পিপিসির মাধ্যমে যদি এটা দেখাই, যে এটা একটা পিপিসি, এই যে তারপর এটা মনে করো এখানে এক্স এবং এখানে কি ওয়াই, 10, 5 এবং 5 এবং 10। আচ্ছা, তুমি মনে করো আগে এই বিন্দুতে উৎপাদন করতা, তুমি আগে মনে করো এ বিন্দুতে উৎপাদন করতা। তো এ বিন্দুতে তুমি যখন উৎপাদন করতেছো তখন তোমার এক্স প্রোডাক্ট 5 ইউনিট উৎপাদিত হচ্ছে, অপরদিকে ওয়াই প্রোডাক্ট তোমার উৎপাদিত হচ্ছে কত ইউনিট, 10 ইউনিট। তো তুমি এখন চাইলা যে তোমার এক্স প্রোডাক্ট উৎপাদন কি করতে হবে, বাড়ানো লাগবে। কি করা লাগবে, বাড়ানো লাগবে। যে আমার এক্স প্রোডাক্ট, বা মনে করো এক্স প্রোডাক্ট যদি ধান হয় বা যে যে কোনো প্রোডাক্টই হতে পারে, তো দেখো আমার ধান আমার বেশি ইউনিট উৎপাদন করতে হবে। তো তখন তুমি কি ভাবলা, যে আচ্ছা আমি এখন 5 ইউনিট ধান উৎপাদন করতেছি, কিন্তু এতে আমার যে প্রয়োজন সেই প্রয়োজন মিটতেছে না। তো তখন তুমি ধানের উৎপাদন বাড়াই দিবা। তো তুমি যখন ধানের উৎপাদন বাড়ায়া 5 ইউনিট থেকে 10 ইউনিট করতে যাবা, 5 ইউনিট থেকে 10 ইউনিট করতে যাবা, অর্থাৎ বি বিন্দুতে তুমি যখন উৎপাদন করতে যাবা, তখন কিন্তু তোমার ধানের উৎপাদন বা এক্স প্রোডাক্টের উৎপাদন
5 ইউনিট বাড়বে ঠিকই আছে, কিন্তু অপরদিকে ওয়াই প্রোডাক্টের যে উৎপাদন সেটা কিন্তু 10 থেকে 5-এ কমে আসবে। অর্থাৎ তুমি চাইলে একই সময়ে 10 ইউনিট এক্স প্রোডাক্ট এবং 10 ইউনিট ওয়াই প্রোডাক্ট উৎপাদন করতে পারবা না। কি কারণে পারবা না? কারণ আমাদের সম্পদ সীমিত। আমাদের কি সম্পদ সীমিত, আমাদের সম্পদ দুষ্প্রাপ্য, এটা মনে রাখবা। তাহলে দেখো এই যে আমি এক্সট্রা 5 ইউনিট এক্স প্রোডাক্ট উৎপাদন করার জন্য, আমি এক্সট্রা 5 ইউনিট এক্স প্রোডাক্ট উৎপাদন করার জন্য আমি যে এখানে 5 ইউনিট ওয়াই প্রোডাক্ট আমি যে উৎপাদন করা ছেড়ে দিচ্ছি, তাহলে এটাই হলো আমার সুযোগ ব্যয়। তাহলে এই যে এক্সট্রা 5 ইউনিট এক্স প্রোডাক্ট উৎপাদন করার সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় হলো 5 ইউনিট ওয়াই প্রোডাক্ট। অর্থাৎ আমি এক্স প্রোডাক্ট যখনই আমার 5 ইউনিট আমি উৎপাদন বাড়াচ্ছি, আমার কিন্তু ওয়াই প্রোডাক্টের উৎপাদন 5 ইউনিট আমার কমাতে হচ্ছে। তাহলে এই যে বা কমাতে হচ্ছে বা আমাকে ছেড়ে দিতে হচ্ছে। তাহলে দেখো এই যে আমি এক্সট্রা 5 ইউনিট আমি এক্স প্রোডাক্ট উৎপাদন করতেছি, এর সুযোগ ব্যয় হলো আমার 5 ইউনিট কি ব্যয়? ওয়াই প্রোডাক্ট। বোঝা গেছে? তো ঠিক এর উল্টাও হতে পারে, এর উল্টাও হতে পারে। সেটা কি রকম? মনে করো তুমি আগে বি বিন্দুতে উৎপাদন করতেছিলা, তো বি বিন্দুতে তুমি 5 ইউনিট ওয়াই প্রোডাক্ট উৎপাদন করতেছো। তুমি চাইলা যে, তুমি পরে ভাবলা যে আচ্ছা ঠিক আছে ওয়াই প্রোডাক্ট 5 ইউনিট উৎপাদন করে আমার হচ্ছে না, তো তখন তুমি ওয়াই প্রোডাক্ট যখন 10 ইউনিট উৎপাদন করতে যাবা, তো তখন তোমার কিন্তু ওয়াই প্রোডাক্ট তুমি 5 ইউনিট বাড়াবা ঠিক আছে, কিন্তু তোমাকে কিন্তু এক্স প্রোডাক্ট কিছু অংশ ছেড়ে দিতে হবে। তো তখন ওয়াই প্রোডাক্টের সাপেক্ষে তখন সুযোগ ব্যয় হবে 5 ইউনিট এক্স প্রোডাক্ট ছেড়ে দেওয়া। তাহলে সুযোগ ব্যয় এটাই বা অপরচুনিটি কস্ট এটাই যে আমি একই সাথে দুইটা কাজ করতে পারবো না। তো আমি যে কাজটা করব এই কাজটার সুযোগ ব্যয় হলো কি আমি যে কাজটা করতে পারবো না সেটা। বোঝা গেছে? এটাই। তাহলে এই যে দেখো আমরা পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখা, এই যে একটা উৎপাদন সম্ভাবনা রেখা, এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট কি করতে পারি? দেখাতে পারি। এরপর দেখো সময়ের ব্যবধানে দেশগুলোর পিপিসি পরিবর্তন হলো কিনা সেগুলো আমরা দেখতে পারি। দেখো মনে করো এই যে এখানে আমরা মনে করো যে এই যে একটা পিপিসি, এই পিপিসিটা মনে করো 2020 সালের পিপিসি। কত সালের পিপিসি? 2020 সালের পিপিসি। তো এই পিপিসিটা মনে করো তিনটা কান্ট্রির ক্ষেত্রে 2020 সালে প্রযোজ্য ছিল। যে কান্ট্রি এর ক্ষেত্রে ওটা প্রযোজ্য ছিল, কান্ট্রি বি এর ক্ষেত্রে ওটা প্রযোজ্য ছিল এবং কান্ট্রি সি এর ক্ষেত্রেও এই সেম পিপিসিটা প্রযোজ্য ছিল। আর এই পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা এটা ছিল 2020 সালে। তো পরবর্তীতে 2025 সালে এসে দেখা গেল যে 2025 সালে এসে দেখা গেল যে এই যে 2020 সালে পিপিসি ছিল এটা, এটা এ কান্ট্রি এ এর জন্য ছিল, কান্ট্রি বি এর জন্য ছিল, কান্ট্রি সি এর জন্যও ছিল। কিন্তু 2025 সালে দেখো 2025 সালে এসে দেখা গেল যে এই যে একটা পিপিসি, এই পিপিসিটা শুধু তখন কান্ট্রি এ এর জন্যই থাকলো। অপরদিকে কান্ট্রি বি এর পিপিসি বেড়ে গেল বা বড় হয়ে গেল বা ডান দিকে শিফট করলো, কান্ট্রি সি এর পিপিসি আরো ডান দিকে শিফট করলো। তাহলে দেখো 2020 সালে তিনটা কান্ট্রির একই পিপিসি ছিল, কিন্তু 2025 সালে তিনটা কান্ট্রির ভিন্ন ভিন্ন পিপিসি হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি যে যে কান্ট্রি এ তার আসলে 2020 সালের যে উৎপাদন সম্ভাবনা রেখা ছিল, 2025 সালেও সেই দেশের একই উৎপাদন সম্ভাবনা রেখা আছে। অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে ওই দেশের অর্থনৈতিক কি হয় নাই, উন্নতিও হয় নাই, মন্দাও হয় নাই। অর্থাৎ ওই দেশ বা কান্ট্রি এ 2020 সালে যে অবস্থানে ছিল এখনো ওই অবস্থানে আছে। অপরদিকে কান্ট্রি বি তার পিপিসি যেহেতু ডান দিকে শিফট করেছে, বা এটা কত সালে? 2025 সালে। তার মানে আমরা বুঝতে পারি যে কান্ট্রি বি সে 2020 সালে তার যে সক্ষমতা ছিল, এই সক্ষমতা তার এখন 2025 সালে বেড়ে গিয়েছে। এই কারণে এখন সে বেশি প্রোডাক্ট উৎপাদন করতে পারে। অপরদিকে কান্ট্রি সি এর কথা যদি আমরা চিন্তা করি, যে কান্ট্রি সি তাহলে তার পিপিসি এটা আরো ডান দিকে শিফট করেছে, এর মানে বোঝায় যে কান্ট্রি সি সে আসলে এখন কান্ট্রি এ এবং কান্ট্রি বি এর চেয়ে আরো বেশি প্রোডাক্ট উৎপাদন করতে পারতেছে। তাহলে আমরা দেখো এই যে পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের যে বিভিন্ন শিফট, এই শিফটের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের সময়ের ব্যবধানে পিপিসির পরিবর্তন হচ্ছে কিনা, তাদের উৎপাদন সম্ভাবনা রেখার পরিবর্তন হচ্ছে কিনা, তাদের উৎপাদন সক্ষমতার কোনো পরিবর্তন হচ্ছে কিনা, এগুলো আমরা কি করতে পারি? নির্দেশ করতে পারি। আচ্ছা, তো এরপর দেখো পিপিসি দিয়ে আরো যে জিনিসটা বোঝায় বা আরো যে জিনিসটা দেখানো যায় সেটা কি? সেটা হলো যে বিভিন্ন দেশের তুলনামূলক আমরা বিশ্লেষণ করতে পারি। মনে করো এই যে একটা পিপিসি আমরা অঙ্কন করলাম, তো এরপর যে ভার্টিক্যাল এক্সিস বা লম্ব অক্ষে আমরা মনে করে দিলাম কি শিল্প, যে
এই লম্ব অক্ষে শিল্প বা প্রযুক্তিগত যে পণ্য সেই পণ্য উৎপাদিত হবে, এবং ভূমি অক্ষে আমরা দিলাম যে কৃষি পণ্য উৎপাদিত হবে। তাহলে এখন যদি আমরা কান্ট্রি ইউএস এর জন্য বা আমেরিকার জন্য যদি আমরা কি করি, একটা পিপিসি অঙ্কন করি, তাহলে আমেরিকা বেশি কৃষি পণ্য উৎপাদন করে নাকি বেশি শিল্পজাত পণ্য উৎপাদন করে? আমরা জানি যে ইউএসএ বেশি শিল্পজাত পণ্য উৎপাদন করে। তাহলে কান্ট্রি এই ইউএস এর জন্য তখন পিপিসিটা হবে এরকম যে ইউএসএ তার শিল্পজাত পণ্য বেশি উৎপাদন করতেছে। এখন যদি আমরা বাংলাদেশের কথা চিন্তা করি, যে এই একই গ্রাফে আমরা যদি বাংলাদেশের পিপিসি দেখানোর চেষ্টা করি, তাহলে কি বলতে হবে? দেখো যে বাংলাদেশে আসলে কি বেশি শিল্পজাত পণ্য বা প্রযুক্তিগত পণ্য বেশি উৎপাদিত হয় নাকি বেশি কৃষি পণ্য উৎপাদিত হয়? উত্তর কি, বাংলাদেশে সবচেয়ে বেশি কৃষি পণ্য উৎপাদিত হয়। তাহলে বাংলাদেশের পিপিসি কি আমেরিকার পিপিসি বা প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভের মতো হবে? হবে না। বরং দেখো বাংলাদেশের পিপিসি হবে এরকম, অর্থাৎ এই পিপিসিতে দেখো বেশি পরিমাণে কৃষি পণ্য উৎপাদিত হচ্ছে। এটা হলো কি বাংলাদেশের পিপিসি, আর এটা হলো আমেরিকার পিপিসি। আর আমেরিকার পিপিসিতে দেখো বেশি শিল্পজাত পণ্য উৎপাদিত হচ্ছে, অপরদিকে কম কৃষিজাত পণ্য উৎপাদিত হচ্ছে। আর অপরদিকে বাংলাদেশের কথা চিন্তা করলে বাংলাদেশে বেশি কৃষি পণ্য উৎপাদিত হচ্ছে, পক্ষান্তরে কম শিল্প পণ্য উৎপাদিত হচ্ছে। তাহলে আমরা এই পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিএফ বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা উৎপাদন সম্ভাবনা রেখা, এর মাধ্যমে আমরা বিভিন্ন দেশের তুলনামূলক বিশ্লেষণ আমরা কি করতে পারি? করতে পারি। আচ্ছা, তো এরপর দেখো এবার আমরা সুযোগ ব্যয়, এই যে আমরা যে সুযোগ ব্যয় সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা পাইলাম, তো এটার যদি সংজ্ঞা দিতে বলে তাহলে দেখো যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণটা হলো কি সুযোগ ব্যয়। ওই যে স্বাভাবিক ব্যাপার যে যদি আমি কি করি, মনে করো এটা এক্স প্রোডাক্ট এটা x1 এবং x2, তো এক্স প্রোডাক্টের উৎপাদন যদি আমি x1 থেকে x2 তে বাড়াইতে চাই, বেশি করতে চাই, তাহলে আমাদের y1 এবং y2, তাহলে আমার ওয়াই প্রোডাক্টের উৎপাদন কি করতে হবে? কমাতে হবে। যেহেতু আমার রিসোর্সেস লিমিটেড, এ কারণে আমি একই সাথে একই পরিমাণে এক্স প্রোডাক্ট এবং ওয়াই প্রোডাক্ট আমি কি করতে পারবো না? উৎপাদন করতে পারবো না। তো আমি এক্স প্রোডাক্ট যদি উৎপাদন বেশি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ওয়াই প্রোডাক্টের উৎপাদন কমাতে হবে। ওই যে 10 বিঘা জমি এর মতোই আর কি। বোঝা গেছে? আচ্ছা, তো এই হলো তাহলে আমাদের সুযোগ ব্যয়। আচ্ছা, এখন আমরা দেখো অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক যে সিস্টেম যেগুলো আছে এগুলো নিয়ে এখন আমরা একটু জানার চেষ্টা করি। তাহলে ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা এটা দ্বারা আসলে কি বোঝায়? তো দেখো যে প্রত্যেকটা জিনিসের আসলে প্রাতিষ্ঠানিক কিছু রূপ থাকে। প্রাতিষ্ঠানিক কিছু কি থাকে? রূপ থাকে। যেমন আমরা পড়ালেখা করি, এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকে। তারপর বিভিন্ন মনে করো প্রাইভেট প্রতিষ্ঠান বা সরকারি যে প্রতিষ্ঠান আছে, এগুলো সবগুলোর একটা কাঠামো থাকে। ওই কাঠামোর মাধ্যমেই কিন্তু ওই বিষয়ের যে কার্যাবলী সেগুলো কি হয়? পরিচালিত হয়। মনে করো যারা শ্রমিক আছে এরা কাজ করে, কিন্তু এদের দেখবে আবার কি আছে? শ্রমিক, আবার যে শ্রমিক ইউনিয়নের জন্য আবার একটা কি আছে? ওদের একটা সংগঠন আছে, যে শ্রমিক ইউনিয়ন। তারপর মনে করো ঠিক এরকম শিক্ষকদের ইউনিয়ন আছে। তারপর মনে করো পড়ালেখার জন্য একটা প্রতিষ্ঠানে কি হয়? ওখানে প্রাতিষ্ঠানিক কাঠামোগত সিদ্ধান্তের মাধ্যমে ওখানে কিন্তু কার্যাবলী বা প্রতিষ্ঠানের কার্যাবলী কিন্তু কি হয়? পরিচালিত হয়, ওখানে পড়ালেখা করানো হয়, শিক্ষা দেওয়া হয়। তো এই যে সবকিছুরই কিন্তু একটা কাঠামো আছে। কি আছে? একটা কাঠামো আছে বা প্রাতিষ্ঠানিক একটা রূপ আছে। ঠিক তেমনি অর্থনীতির যে প্রাতিষ্ঠানিক রূপ, এই প্রাতিষ্ঠানিক রূপকে বা কাঠামোগত রূপকেই কিন্তু বলে অর্থনৈতিক সিস্টেম। যদি সংজ্ঞা দিতে বলে তাহলে দেখো যে প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক যে কার্যাবলী, এই কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি কিন্তু এক পর্যায়ে গড়ে ওঠে। আর এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। তো দেখো একটা দেশে মনে করো হুট করে অনেক দাম বেড়ে গেল। তো এই যে হুট করে দাম বেড়ে গেছে, এখন দাম এত বেড়ে গেছে যে জনগণের নাভিশ্বাস উঠে গেছে, যে জনগণ কেউ ওই প্রোডাক্টটা কিনতে পারতেছে না। তাহলে এখন তো একটা প্রতিষ্ঠান থাকা লাগবে, যে প্রতিষ্ঠান কি করবে? যে আচ্ছা এখন দাম বাড়ছে, দাম এখন কমাতে হবে। তো এই যে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকে। তো অর্থনীতির যে প্রাতিষ্ঠানিক রূপ, এটাকেই বলা হয় কি? অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে দেখো যে যেসব প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদিত হয় তাকে কি বলে? অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থাৎ দাম কমতেছে না বাড়তেছে। তারপর মনে করো আমরা পরবর্তীতে প্রাইস সিলিং এবং প্রাইস ফ্লোর সম্পর্কে জানবো। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সরকার আসলে বলে দেয় যে আলুর দাম 20 টাকা, এই 20 টাকার কমে আর কেউ আলু কি করতে পারবে না? বিক্রি করতে পারবে না, কিনতেও পারবে না। আবার বলে দেয় যে আচ্ছা আলুর দাম এখন বেড়ে গেছে, এখন আলুর কেজি 60 টাকা, এই 60 টাকার বেশি দরে
এখন কেউ আলু বিক্রি করতে পারবে না, তো কোনো বিক্রেতা চাইলেও তখন 70 টাকা দরে কিন্তু আলু বিক্রি করতে পারবে না। তো এই যে প্রাইস সিলিং বা প্রাইস ফ্লোর, অর্থাৎ সর্বনিম্ন দাম বা সর্বোচ্চ দাম কিন্তু একটা দেশের সরকার চাইলে যে কোনো সময় কি করতে পারে, সেট করে দিতে পারে। তো এই কাজগুলো আসলে কে করবে? এই কাজগুলো যে করবে, যারা করবে, তাদের যে কাঠামো, সেই কাঠামোকেই বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। তো বর্তমান পৃথিবীতে যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, মোটা দাগে এই অর্থনৈতিক ব্যবস্থা 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। তো দেখো, প্রথমটা হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এরপর হলো সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, তারপর হলো মিশ্র অর্থ ব্যবস্থা এবং পরবর্তীতে ইসলামী অর্থ ব্যবস্থা। এখন আমরা এই প্রত্যেকটি অর্থ ব্যবস্থার সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করি। দেখো, প্রথমে আমরা জানি যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। দেখো যে অর্থ ব্যবস্থায় উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা বিদ্যমান রয়েছে, দেখো ব্যক্তির স্বাধীনতা বিদ্যমান রয়েছে, তাকেই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। তাহলে আমি একজন ব্যক্তি, তুমি একজন ব্যক্তি, তো তোমার যদি স্বাধীনতা থাকে, কি ক্ষেত্রে স্বাধীনতা থাকবে? উৎপাদনের ক্ষেত্রে যদি স্বাধীনতা থাকে, যে আমি একজন ব্যক্তি, আমি চাইলে এখন আমার জমিতে যে কোনো প্রোডাক্ট আমি উৎপাদন করতে পারবো। চাইলে আমি ধান উৎপাদন করতে পারি বা পাট উৎপাদন করতে পারি, চাইলে আমি গম উৎপাদন করতে পারি বা অন্য যে কোনো আমি শস্য উৎপাদন করতে পারি, এই যে যদি আমার একটা স্বাধীনতা থাকে। তারপর দেখো, এই যে বিনিময়ের ক্ষেত্রে, কি করার ক্ষেত্রে? বিনিময়ের ক্ষেত্রে অর্থাৎ আমি আমার উৎপাদিত পণ্য আমি বিনিময় করব, এবং বিনিময় করার ক্ষেত্রে, দামের ক্ষেত্রে যদি আমি স্বাধীন থাকি, বন্টনের ক্ষেত্রে এবং ভোগের ক্ষেত্রে যদি প্রত্যেকটা ব্যক্তি যদি স্বাধীন থাকে, যে তারা স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিতে পারতেছে এবং তাদেরকে কোনো সরকার বা অন্য কোনো কাঠামো থেকে তাদের উপর কোনো ধরনের জোর জবরদস্তি করা হচ্ছে না, জোর জবরদস্তি কি করা হচ্ছে না, এবং প্রত্যেকটা ব্যক্তি তার অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বাধীন, এই ধরনের কাঠামো যে অর্থ ব্যবস্থায় থাকে সেটাকেই বলা হয় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। দেখো, একটি সংজ্ঞা যদি আমরা দেখি, যে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় একজন উৎপাদক বা প্রডিউসার কি উৎপাদন করবে, কতটুকু উৎপাদন করবে এবং কখন উৎপাদন করবে, সে ব্যাপারে এই উৎপাদক স্বাধীন থাকে। অপরদিকে একজন ভোক্তা, একজন কনজিউমার, ভোক্তা বা কনজিউমার কি সে ভোগ করবে, কতটুকু ভোগ করবে এবং কখন ভোগ করবে, সে ব্যাপারেও তার পূর্ণ স্বাধীনতা বিদ্যমান থাকে। এটা কোন অর্থ ব্যবস্থায় থাকে? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় থাকে। অর্থাৎ ওই দেশের সরকার উৎপাদন ও ভোগের ব্যাপারে কোনরূপ শর্ত বা নিয়ন্ত্রণ আরোপ করে না। অর্থাৎ তোমরা চাইলে ইচ্ছামতো উৎপাদন করো, তোমরা চাইলে ইচ্ছামতো ভোগ করো, আমি সরকার, আমি কোনো কথাই বলবো না। তাহলে এটাই হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। অর্থাৎ যে অর্থ ব্যবস্থায় প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে তার ব্যক্তিগত অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করতে পারে, এটাকেই বলা হয় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এরপর দেখো, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য কি? যে এখানে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব কিন্তু বিদ্যমান থাকে। তো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যেহেতু সবাই স্বাধীন, তো ওখানে পুঁজিপতি থাকে, অর্থাৎ যার পুঁজি অনেক বেশি, যার ক্যাপিটাল অনেক বেশি, যে ওই সমাজে যার টাকা পয়সা অনেক বেশি, সে দেখা যায় যে ক্রমান্বয়ে সে আরো অনেক ধনী হচ্ছে। এবং সম্পদের সুষ্ঠু বন্টন না থাকার কারণে দেখা যায় যে ওই সমাজের একটা অংশের মানুষ তারা দারিদ্র্যের মধ্যে নিপতিত হয়। তো ওই সমাজে যারা শ্রমিক থাকে, দেখা যায় যে যারা শ্রমিক থাকে, এই শ্রমিকরা চাইলেও তাদের যে অর্থনৈতিক অবস্থা সেটার তারা উন্নতি করতে পারে না। তো এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যেহেতু সবাই স্বাধীন, তো আমি যদি একজন উৎপাদক হই, তো আমি মনে করি একজন উৎপাদক বা আমি যদি একজন প্রডিউসার, এখন আমার একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে আমি কি করব? শ্রমিক নিয়ে আমি বিভিন্ন পণ্য উৎপাদন করব। তো যেহেতু আমি আমার সিদ্ধান্তের ব্যাপারে, আমি আমার অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন, তো আমি এখন চাইলে আমার কোম্পানির যারা শ্রমিক আছে এদেরকে আমি যে কোনো বেতন দিতে পারি। আমি চাইলে তাদেরকে 10,000 টাকা বেতন দিতে পারি, আমি চাইলে তাদেরকে 15,000 টাকা বেতন দিতে পারি, আমি চাইলে তাদেরকে 20,000 টাকাও বেতন দিতে পারি। অর্থাৎ এক্ষেত্রে কি আমি পুরো স্বাধীন। তো এই স্বাধীন হওয়ার কারণে দেখা যায় যে আমার আসলে যে শ্রমিককে 15,000 টাকা বেতন দেওয়া উচিত ছিল, আমি সেখানে দিচ্ছি 10,000 টাকা বেতন। তাহলে ওই যে এক্সট্রা যে 5,000 টাকা, সেটা আমার কি বেনিফিট, আমার মুনাফা হচ্ছে, আমার লাভ হচ্ছে, আমার খরচ কম হচ্ছে। তো এই খরচ কম হওয়ার কারণে আমি দিন দিন ফুলে ফেঁপে যাচ্ছি, মানে আমার টাকা পয়সা বাড়তেই আছে। তো এই কারণে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এই যে পুঁজিপতি, আমার মতো যারা পুঁজিপতি যদি কেউ হয়, তাহলে এই পুঁজিপতিদের জন্য আবার একটা কি অস্তিত্ব, অর্থাৎ তাদের একটা এনভায়রনমেন্ট বা তাদের একটা কি
যে তারা প্রভাব বিস্তার করতেছে, এটা কি থাকে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বিদ্যমান থাকে। আর অপরদিকে ওই যে যারা শ্রমিক, যারা 15,000 টাকা বেতনের বদলে যারা 10,000 টাকা বেতনেই সন্তুষ্ট আছে, তারা এখন চাইলেও কিন্তু কিছু করতে পারতেছে না। তো তাদেরও কিন্তু এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় তাদেরও অস্তিত্ব থাকে। অর্থাৎ এখানে যেহেতু সম্পদের সুষম বন্টন নাই, যে তুমি এত টাকা উৎপাদন করলা, যে এই পরিমাণ পণ্য উৎপাদন করলা, আচ্ছা ঠিক আছে, এই উৎপাদিত পণ্য এখন সমানভাবে সবার মাঝে প্রয়োজন অনুসারে বন্টন করে দেওয়া হবে। তো এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যেহেতু এই সুষম বন্টন ব্যবস্থা নাই, তো এই কারণে এই সমাজে পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর অস্তিত্ব বিদ্যমান থাকে। এরপর দেখো মুনাফা সর্বোচ্চকরণে একক উদ্যোগ। অর্থাৎ এই যে দেখো, আমি একজন প্রোডিউসার, এখন আমি সবসময় কি চাইবো, যে আমার লাভ যেন বেশি হয়, আমার মুনাফা যেন বেশি হয়। তো আমি সবসময় আমার মুনাফার চিন্তা করব। তো আমি যখন আমার মুনাফার চিন্তা করব, তখন দেখা যায় যে অতি উৎপাদন সংকট কিন্তু দেখা যায়। মনে করো বাজারে অনেক কিছুর চাহিদা আছে না, অনেক কিছুর চাহিদা কিন্তু আছে। মনে করো যে এই যে একটা মনে করো বিস্কুট, তো এই বিস্কুটের বাজারে চাহিদা আছে। তো যেহেতু এখানে মুনাফা সর্বোচ্চকরণে একক উদ্যোগ গ্রহণ করা হয়, তো মনে করো আমি একজন প্রোডিউসার এবং বি সেও একজন প্রোডিউসার এবং দুইজনই বিস্কুট উৎপাদন করে। তো আমরা দেখতেছি যে আমি যদি বেশি পরিমাণে বিস্কুট উৎপাদন করি, তাহলে আমার লাভ বা মুনাফা বেশি হচ্ছে। এবং বি প্রোডিউসার বি সেও ভাবতেছে, আচ্ছা আমিও যদি বেশি পরিমাণে বিস্কুট উৎপাদন করি, তাহলে আমার যে এই মুনাফা বেড়ে যাচ্ছে। তখন তারা এই প্রোডিউসার এ এবং বি দুইজনই অনেক বেশি পরিমাণে তখন বিস্কুট উৎপাদন করা শুরু করে। আর যখন বেশি পরিমাণে বিস্কুট উৎপাদন করা শুরু করে, তখন বাজারে বিস্কুটের সাপ্লাই বা যোগান অনেক বেশি হয়ে যায়। তখন কি অতি উৎপাদন সংকট দেখা দেয়। অতি উৎপাদন সংকট দেখা দেয় অর্থাৎ তখন দেখা যাচ্ছে যে বিস্কুট উৎপাদন অনেক বেশি হয়ে গেছে, অনেক কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। কিন্তু বাজারে তো শুধু বিস্কুট না, বরং পটেটোর চাহিদাও আছে, তাই না? বাজারে কি আছে, পটেটোর চাহিদাও আছে। তো এই যে কান্ট্রি এ, প্রোডিউসার এ এবং বি, তারা যখন দুইজনই বিস্কুট উৎপাদন অনেক বেশি করে, তখন বিস্কুটের যে উৎপাদন সেটা অনেক বেশি হয়ে যায়, তো অতি উৎপাদন সংকট দেখা দেয়। অপরদিকে দেখো, এই যে পটেটোর যে চাহিদা আছে, তো এই পটেটোর যে চাহিদা, এই চাহিদা তখন চাহিদা অনুযায়ী যোগান থাকে না, যে চাহিদা অনুযায়ী তখন এই পটেটো এটা উৎপাদিত হয় না, আর উৎপাদিত না হওয়ার কারণে বিস্কুটের দাম কমে যায়, পটেটোর দাম বেশি যায়। তো এই ধরনের উৎপাদন সংকট, অতি উৎপাদন সংকট এবং কম উৎপাদন সংকট, এই ধরনের উভয় সংকটই কিন্তু এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দেখা দিতে পারে। তারপরে দেখো অবাধ প্রতিযোগিতা এখানে থাকে। অর্থাৎ এই যে দেখো, প্রোডিউসার এ এবং প্রোডিউসার বি, তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে। অর্থাৎ আচ্ছা তুমি উৎপাদন করো, আমি উৎপাদন করি, তোমার আমার মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো বিভেদ নাই। তুমি যতটুকু পারো মুনাফা করো, আমি যতটুকু পারি মুনাফা করি। অর্থাৎ আমাদের মধ্যে কোনো ধরনের বিভাজন নাই, আমাদের মধ্যে একদম অবাধ প্রতিযোগিতা, যে আচ্ছা তুমি ইচ্ছা মতো উৎপাদন করো, আমি ইচ্ছা মতো উৎপাদন করি। তো এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এই অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। তারপর সমাজে শ্রেণী বিভক্তি থাকে এবং আয় বন্টনে অসমতা থাকে। ওই যে এই সমাজে যেহেতু পুঁজিপতি যে শ্রেণী, এই শ্রেণীর অস্তিত্ব যেহেতু বিদ্যমান থাকে, শ্রমিক শ্রেণীর যে অস্তিত্ব সেটাও যেহেতু বিদ্যমান থাকে, তো সুতরাং এখানে শ্রেণী বিভক্তি হয়। অর্থাৎ ধনী যারা, তারা অনেক বেশি ধনী হয়, অন্যদিকে যারা শ্রমিক বা গরিব যারা, তারা দেখা যায় যে তাদের যে অবস্থা, তাদের যে মনে করো দারিদ্র্যের যে অবস্থা, এই অবস্থা থেকে তারা তখন আর উত্তরণ করতে পারে না। অন্যদিকে দেখো আয় বন্টনে তখন অসমতা হয়ে যায়। অর্থাৎ ধনী তাদের আয় অনেক বেশি হয়, অপরদিকে শ্রমিকদের আয় অনেক কম হয়। তো এখানে আয় বন্টনে একটা অসমতা লক্ষ্য করা যায়। এবং ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপার, সেটা হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। কি ক্রিয়? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি? সেটা হলো যে যেহেতু এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় একটা দেশের সরকার এই দেশের অর্থনীতিকে প্রভাবিত করে না, সুতরাং একটা বাজারে বা কোনো একটা বাজারে কোনো পণ্যের দাম কি পরিমাণ নির্ধারিত হবে, এই দামটা নির্ধারিত হয় একজন প্রোডিউসার এবং কনজিউমার, অর্থাৎ উৎপাদক এবং ভোক্তা, তাদের উভয়ের, এটাকে কি বলে, তাদের উভয়ের যে কথাবার্তা, বা তারা উভয়ই রাজি হয়ে একটা দাম তারা কি করে, সিলেক্ট করে। অর্থাৎ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে বোঝায় যে যে দাম ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে কেউ এই দামটা আরোপ করে দেয় না, বরং ওই দামটা নিজেই স্বয়ংক্রিয়ভাবেই নির্ধারিত হয়। আচ্ছা, তো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার সংজ্ঞা দেখো, আমরা জানি যে এই ব্যবস্থায় সরকার বা অন্য কোনো উৎস থেকে দাম নিয়ন্ত্রণ করা হয় না, যে কেউ দাম নিয়ন্ত্রণ করে দিচ্ছে না, বরং ক্রেতা বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে
বাজারে কোনো পণ্য বা সেবার দাম নির্ধারিত হয়। আর স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় কোনো পণ্যের যোগান অপেক্ষা যদি চাহিদা বেশি হয় তাহলে দাম বৃদ্ধি পাবে, এবং চাহিদা যদি কম হয় তাহলে কি হবে, দাম হ্রাস পাবে। অর্থাৎ মনে করো কোনো একটা বাজারে যদি একটা পণ্য, মনে করো আলু, এখন আলুর যোগান অনেক বেশি হয়েছে, আলুর উৎপাদন অনেক বেশি হয়েছে, কিন্তু আলুর উৎপাদন এত বেশি হয়েছে যে মানুষের আলু কেনার প্রয়োজনীয়তাই আর তখন থাকে না। তো তখন যেহেতু যোগান অনেক বেশি, উৎপাদন বেশি, তখন আমাদের কি আলুর দাম হ্রাস পাবে। আবার অপরদিকে মনে করো একটা দেশে হুট করে বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়ার কারণে অনেক আলু পচে গেল, পচে যাওয়ার কারণে বাজারে আলুর সংখ্যা কমে গেল বা আলুর পরিমাণ কমে গেল। আর আলুর পরিমাণ বা আলুর সাপ্লাই বা যোগান যখন কমে যাবে তখন আলুর যে দাম, এই দামটা তখন বেড়ে যাবে। কি কারণে? কারণ যোগানের চেয়ে আলুর চাহিদা কি বেশি। তো এই হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। সংক্ষেপে বললে যে দাম ব্যবস্থা কেউ নির্ধারিত করে দেয় না, বরং ক্রেতা বিক্রেতার পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে দামটা সিলেক্ট হয় বা দামটা নির্ধারিত হয়। এটাই হলো কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তাহলে আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে জানলাম যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সবাই স্বাধীন, এখানে কারো উপর কেউ কোনো ধরনের কোনো কিছু আরোপ করে দেয় না। ঠিক ঠিক এর অপোজিট হলো সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। এই অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ঠিক অপোজিট। সেটা কিভাবে? যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনো সরকার বা কোনো কর্তৃপক্ষ অর্থনৈতিক কোনো কার্যাবলী নিয়ন্ত্রণ করে না। আর সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থায় একটা অথরিটি থাকে, একটা কর্তৃপক্ষ থাকে বা একটা দেশের সরকার থাকে, যারা কি করে এই দেশের অর্থনৈতিক যে কার্যাবলী এগুলো তারা কি করে দেয়, নির্ধারিত করে দেয় বা এগুলোর উপর তারা হস্তক্ষেপ করে। দেখো সংজ্ঞা দিলে যে অর্থব্যবস্থায় উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগের উপর রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠিত থাকে। আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় পড়েছি কি যে ওখানে ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান থাকে। আর সমাজতান্ত্রিকের বেলায় আমরা পড়তেছি যে এখানে রাষ্ট্রীয় কর্তৃত্ব কি থাকে, প্রতিষ্ঠিত থাকে, তাকে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা বলে। দেখো আর এই অর্থব্যবস্থায় সকল সম্পদ, অর্থাৎ একটা দেশের সকল সম্পদ রাষ্ট্রের মালিকানায় থাকে। কার মালিকানায় থাকে? রাষ্ট্রের মালিকানায় থাকে। অর্থাৎ যে দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান, যেমন মনে করো উত্তর কোরিয়া, তো এখানে সব সম্পদ কি, সব সম্পদের মালিকানা রাষ্ট্রের। ওখানে ওই দেশের যারা নাগরিক আছে তারা ওই দেশের কোনো সম্পদ তারা কি করে না, তাদের মালিকানায় থাকে না। তো এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল সম্পদ রাষ্ট্রের মালিকানায় থাকে এবং সমস্ত যে অর্থনৈতিক কর্মকাণ্ড এটা রাষ্ট্রের একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীনে থেকে পরিচালিত হয়। তাহলে এটা হলো কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। অর্থাৎ বাজারে দাম কত হবে, দাম কি পরিমাণ হবে, একজন উৎপাদক, আচ্ছা তুমি এখন আলু উৎপাদন করবা নাকি গম উৎপাদন করবা, আমি সিলেক্ট করে দিচ্ছি। বাজারে দাম 10 টাকা হবে না 15 টাকা হবে, আমি সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা একজন ভোক্তা, তুমি এখন কি ভোগ করবা, আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর মনে করো তোমার কোম্পানি আছে, ঠিক আছে ভালো কথা, তো তোমার কোম্পানিতে তুমি শ্রমিক নিছো, এখন শ্রমিকের বেতন 10,000 টাকা হবে না 15,000 টাকা হবে সেটা তোমার সিদ্ধান্ত না, আমি ঠিক করে দিচ্ছি। তো একটা অর্থব্যবস্থায় যখন এরকম একটা অথরিটি থাকে, একটা কর্তৃপক্ষ থাকে, যারা সমস্ত অর্থনৈতিক কার্যাবলীর ক্ষেত্রে হস্তক্ষেপ করে এবং সেখানে তারা বিভিন্ন ডিসিশন বা বিভিন্ন নিয়ম নীতি আরোপ করে, এটা যে অর্থব্যবস্থায় সাধিত হয় সেটা হলো সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। এবং ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে যে পার্থক্য আছে, এই পার্থক্য অনেক সময় পরীক্ষা আসে। সেটা কি রকম? যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন, বিনিময় ও ভোগের স্বাধীনতা থাকে, অপরদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনায় উৎপাদন, বিনিয়োগ এবং ভোগ কি হয়, উৎপাদন, বিনিময় এবং ভোগ কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় এই সব ক্ষেত্রে উৎপাদন, বিনিময়, ভোগের ক্ষেত্রে ব্যক্তি স্বাধীন, আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন, বিনিময়, ভোগের ক্ষেত্রে ব্যক্তি পরাধীন, অর্থাৎ ঠিক অপোজিট। তারপর দেখো ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত, কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা নয় বরং রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত বা বিদ্যমান। তারপর দেখো ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকে এবং অবাধ প্রতিযোগিতা থাকে। আর অপরদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনো দাম ব্যবস্থা থাকে না, কোনো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকে না, বরং সেখানে কি হয় যে একটা সরকার বা অথরিটি বা কর্তৃপক্ষ তারাই কি করে, কোনো একটা প্রোডাক্টের তারা দাম কি করে দেয়, নির্ধারিত করে দেয়। আচ্ছা, তাহলে আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে জানলাম, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে জানলাম। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি? যেখানে ব্যক্তি স্বাধীন, তার অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনার ব্যাপারে যদি ব্যক্তি স্বাধীন হয় তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। আর অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করার ক্ষেত্রে যদি ব্যক্তি পরাধীন হয় তাহলে সেটা হবে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। এরপর আমরা মিশ্র অর্থব্যবস্থা সম্পর্কে জানবো। তো দেখো মিশ্র অর্থব্যবস্থায় কি হয়েছে, যে অর্থব্যবস্থা
ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার যে দুর্বলতা যেগুলো আছে সেগুলো পরিত্যাগ করে এবং এর গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে, তাকেই মিশ্র অর্থব্যবস্থা বলে। দেখো, তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অনেক ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কিছু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো মিশ্র অর্থব্যবস্থায় যেটা হয় যে তারা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এই দুই অর্থব্যবস্থার শুধু ভালো গুণগুলাই নেয়, খারাপ গুণগুলো আর নেয় না, এবং শুধু ভালো গুণগুলো নিয়ে যে অর্থব্যবস্থা গঠিত হয় সেটাকেই বলা হয় মিশ্র অর্থব্যবস্থা। দেখো, আর এই অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শুধু ব্যক্তিগত, যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শুধু কি ব্যক্তিগত কার্যাবলী, শুধু কি ব্যক্তিগত কার্যাবলী, আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শুধু কি, শুধু সরকারি কার্যাবলী। তো এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকারি কার্যাবলীর কোনো কি নাই, অস্তিত্ব নাই। আবার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত কার্যাবলীর কোনো কি নাই, সুযোগ নাই। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় এসে তারা কি বলল, যে আমাদের এই অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ, ব্যক্তিগত উদ্যোগও এখানে থাকবে, সরকারি উদ্যোগও এখানে থাকবে। অর্থাৎ দুই ব্যবস্থাই বা দুই অর্থব্যবস্থাই, দুই অর্থব্যবস্থার মধ্যে যে ভালো যে দিকগুলো আছে এগুলো শুধু মিশ্র অর্থব্যবস্থায় থাকবে। তো ভালো দিকগুলো কি, যে এখানে ব্যক্তিগত যে উদ্যোগ সেটাও থাকবে, সরকারি যে উদ্যোগ সেটাও থাকবে, এবং দুটো একসাথে সম্মিলিতভাবে তারা কি করবে, তাদের ভূমিকা পালন করবে। দেখো, বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ অনেক দেশেই কিন্তু এই মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান আছে। তো দেখো, বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা কিভাবে বিদ্যমান। তো দেখো, মনে করো তোমার বাবার একটা জমি আছে, তো ওই জমিতে তোমরা চাইলে ধান, পাট যে কোনো কিছু কিন্তু তোমরা উৎপাদন করতে পারো, তোমাদের কেউ কোনো ধরনের বাধা কিন্তু আরোপ করে না। আবার মনে করো, ধান এবং পাটের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে দাম কি হয়, নির্ধারিত হয়। কিন্তু যখন ধানের দাম অনেক কমে যায় তখন সরকার বলে যে না, ধানের দাম অনেক কমতেছে। মনে করো ধানের মন এখন 700 টাকা, সরকার বলতেছে 700 টাকার চেয়ে যদি ধানের 1 মন ধানের দাম যদি কমে যায় তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। তো তখন সরকার বলে যে এই 700 টাকার কমে আর কেউ ধান বিক্রি করতে পারবে না, কিনতেও পারবে না। তাহলে দেখো, এখানে সরকারি হস্তক্ষেপও কিন্তু বিদ্যমান আছে। আবার বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে দামের প্রাইস সিলিং, অর্থাৎ একটা পণ্যের দাম কিন্তু একেবারে নির্ধারিত করে দেওয়া হয়। যে মনে করো, বাংলাদেশে এখন আলুর কেজি 60 টাকা দরে বিক্রি করা হচ্ছে, যেটা অনেক বেশি। তো সরকার বলে এই 60 টাকার বেশি, 70 টাকা বা 61, 62, 63, এই 60 টাকার চেয়ে 1 পয়সা বেশি টাকায় কেউ আলু বিক্রি করতে পারবে না। যদি কেউ বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাহলে আমাদের দেশে মিশ্র অর্থব্যবস্থা আছে, তার মানে কি এখানে ব্যক্তিগত উদ্যোগও আছে, আবার কি এখানে সরকারি উদ্যোগও আছে, এবং দুই ব্যবস্থাই বা দুই উদ্যোগই সম্মিলিতভাবে তাদের অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করে। তো এরপর দেখো, মিশ্র অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্য সেটা হলো যে এখানে বেসরকারি বিনিয়োগ থাকে। বেসরকারি কি থাকে, বিনিয়োগ থাকে। অর্থাৎ শুধু সরকারি সবকিছু হস্তক্ষেপ করে না, বরং বেসরকারি বা প্রাইভেট যে প্রতিষ্ঠান আছে, ব্যক্তি মালিকানায় যে প্রতিষ্ঠান আছে, এগুলো এখানে বিনিয়োগ করার সুযোগ পায়। এবং রাষ্ট্রীয় পরিকল্পনায় বেসরকারি অংশগ্রহণ, যে রাষ্ট্র তখন বিভিন্ন উদ্যোগ নেয় যে আচ্ছা, আমরা এখন একটা বড় কি করতেছি, একটা মনে করো শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করতেছি। তো যদি কোনো ব্যক্তি তোমরা চাও তাহলে এখানে কি করতে পারবা, শেয়ার করতে পারবা, বা তোমরা এখানকার শেয়ার হোল্ডার হতে পারবা। তো তাহলে এই মিশ্র অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় পরিকল্পনায়ও বেসরকারি অংশগ্রহণও কিন্তু বিদ্যমান থাকে। তো মনে করো, সরকার একটা কি করবে, একটা ফ্লাইওভার করবে। তো সরকার যখন একটা ফ্লাইওভার করবে তখন সরকার বিভিন্ন বেসরকারি যে প্রতিষ্ঠান থাকে ওই প্রতিষ্ঠানগুলোকে কিন্তু দায়িত্ব দেয় যে আচ্ছা ঠিক আছে, আমরা একটা ফ্লাইওভার বানাচ্ছি, ঠিক আছে, তো তোমরা বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছো তোমরা কি করো, উৎপাদন করো, বা তোমরা এটা কি করো, নির্মাণ করো। আচ্ছা, এরপর দেখো অর্থনৈতিক পরিকল্পনা ও নিয়ন্ত্রণ। তো অর্থনৈতিক পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকার কি করে, হস্তক্ষেপ করে। তারপর দেখো, এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান থাকে এবং ভোগের ক্ষেত্রে স্বাধীনতা থাকে। তার মানে আমরা দেখো যে মিশ্র অর্থব্যবস্থায় যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছি, এই বৈশিষ্ট্যগুলো কোনোটা কোনোটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় আছে, কোনোটা কোনোটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় আছে। এবং দুই অর্থব্যবস্থার যে ভালো যে দিকগুলো আছে, এই ভালো দিকগুলো নিয়েই যে অর্থব্যবস্থা গড়ে উঠলো সেটাকেই আমরা বলতেছি মিশ্র অর্থব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা। আচ্ছা, এরপর দেখো আরেকটি অর্থব্যবস্থা আছে, সেটা হলো ইসলামী অর্থব্যবস্থা। যে ইসলামী শরীয়ত মোতাবেক, আর ইসলামী শরীয়ত 4 প্রকার, সেটা হলো কি, কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। অর্থাৎ কোরআন, নবীজির হাদিস এবং তার কার্যাবলী, এটাকে বলা হয় সুন্নাহ।
তো কোরআন সুন্নাহ ইজমা এবং কিয়াস। ইজমা হলো যে একটা অঞ্চলের অনেক আলেম বা অনেক জ্ঞানী মানুষ তারা কোনো একটা ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়েছে, এটা হলো ইজমা। আর কিয়াস হলো যে অনেক মানুষ সিদ্ধান্ত নেয়নি, বরং দুই একজন মানুষ বা একজন মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ওটা হলো কিয়াস। তো ইসলামী শরীয়ত হলো এই চার প্রকার: কোরআন, সুন্নাহ এবং ইজমা এবং কিয়াস। তো এই ইসলামী শরীয়ত মোতাবেক যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে তাকে কি বলে? ইসলামী অর্থ ব্যবস্থা বলে। আর এই অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্য সেটা হলো এখানে হালাল হারামের বিধান আছে। অর্থাৎ তোমরা চাইলেই কিন্তু সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না। তো এখানে ইসলামী অর্থ ব্যবস্থায় এই যে হালাল হারামের একটা কি আছে? বিধান আছে। এবং এখানে সামাজিক নিরাপত্তা আছে। সেটা কি রকম? যে এখানে কিন্তু গরিবদের জন্য জাকাত দিতে হয়। তারপর দেখো ঈদুল ফিতরে ফিতরা দিতে হয়। তো এই ধরনের অনেক সামাজিক নিরাপত্তার কিন্তু ব্যবস্থা এই ইসলামী অর্থ ব্যবস্থায় আছে। তারপর এখানে দেখো উত্তরাধিকার আইন আছে। অর্থাৎ যদি একজন ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পর তার যে অবশিষ্ট যে সম্পদ আছে, এই সম্পদ তার উত্তরাধিকারীদের মধ্যে কিভাবে বন্টন করে দেওয়া হবে, এই রিলেটেড বিধিবিধান কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থায় আছে। তারপর দেখো ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন। দেখো ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন। দেখো নবীজি কিন্তু একটা হাদিসে বলছেন যে তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। তো ঠিক একই রকম ভাবে ইসলামে শ্রম নীতি, অনেক শ্রম নীতি আছে যে তোমরা চাইলেও শ্রমিকদের উপর জুলুম করতে পারবে না, তাদের উপর অত্যাচার করতে পারবে না, তাদেরকে দিয়ে 10 টাকার কাজ করিয়ে নিয়ে তোমরা তাকে 5 টাকা দিতে পারবে না। তো ইসলামী অর্থ ব্যবস্থায় এই শ্রমিক রিলেটেড বা শ্রমিকদের নিয়ে অনেক নীতি বা বিধি বিধান কিন্তু বিদ্যমান আছে। আচ্ছা, তাহলে আমরা অর্থ ব্যবস্থা সম্পর্কে জানলাম যে অর্থ ব্যবস্থা ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি স্বাধীন, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি পরাধীন, মিশ্র অর্থ ব্যবস্থায় ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিকের ভালো গুণগুলো নেওয়া হয়েছে। এই কারণে মিশ্র অর্থ ব্যবস্থায় ব্যক্তি স্বাধীন ঠিক আছে, কিন্তু এখানে সরকারি হস্তক্ষেপও বিদ্যমান আছে। দুইটার সম্মিলিতভাবে যে অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করে সেটা হলো কি? মিশ্র অর্থ ব্যবস্থা। আর এই তিনটার একেবারে অপোজিট বা সেটা হলো কি? ইসলামী অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ ব্যবস্থায় শরীয়ত মোতাবেক, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মোতাবেক ইসলামিক যে কার্যাবলী বা অর্থনৈতিক যে কার্যাবলী সেগুলো কি হয়? পরিচালিত হয়। তাহলে অর্থ ব্যবস্থা সম্পর্কে আমরা জানলাম। এরপর দেখো আমরা জানবো বেষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি নিয়ে। তো দেখো অর্থনীতিবিদ র্যাগনার ফিশ তিনি 1933 সালে অর্থনীতিকে তিনি দুই ভাগে ভাগ করেন। একটা হলো বেষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স, আরেকটা হলো সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। তো বেষ্টিক অর্থনীতি সেটা কি? যে দেখো অর্থনীতির প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ যখন পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে বেষ্টিক অর্থনীতি বলে। অর্থাৎ অর্থনীতিতে যতগুলো একক আছে এই এককের আচরণ, প্রতিটি এককের আচরণ যখন পৃথক পৃথক ভাবে বা আলাদাভাবে বিশ্লেষণ করা হবে তখন সেটা হবে বেষ্টিক অর্থনীতি। যেমন মনে করো ব্যক্তিগত চাহিদা, আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ। তো মনে করো এই যে আমি একজন ব্যক্তি, আমার মাসিক আয় কত, আমার মাসিক ব্যয় কত, আমার মাসিক চাহিদা কত, আমার আলুর চাহিদা কত, ধানের চাহিদা কত, চালের চাহিদা কত, পটলের চাহিদা কত, তারপর মনে করো আমার মাসিক সঞ্চয় কত, আমার বিনিয়োগ কত। যে এই যে যখন আমি আমার বলবো বা আমার ব্যক্তিগত, আমি একটা অর্থনীতির একটা একক, কিন্তু আমি তো পুরো অর্থনীতি না, আমি একটা অর্থনীতির একটা সামান্যতম একক। তো এই যে শুধু সামান্যতম এককের বা প্রতিটি এককের যদি আলাদা আলাদা ভাবে যদি দেখো ব্যক্তিগত চাহিদা, আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ সহ অর্থনৈতিক যতগুলো সেগমেন্ট আছে এগুলো যদি কি করা হয়? বিশ্লেষণ করা হয় তখন সেটাকে বলা হবে বেষ্টিক অর্থনীতি। যেমন মনে করো বাংলাদেশে অনেকগুলো অসংখ্য গার্মেন্টস আছে। তো যদি নির্দিষ্টভাবে একটা গার্মেন্টসের আয়, ব্যয় এবং মুনাফা যদি হিসাব করা হয় তাহলে সেটা হবে কি? বেষ্টিক অর্থনীতি। আর ঠিক এর অপোজিট হলো সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। তো দেখো এই যে বাংলাদেশের ইকোনমিক্সে আমি একজন মাত্র একক, কিন্তু আমি তো পুরো অর্থনীতি না, বরং আমার মতো আরো 18 থেকে 20 কোটি জনগণ এখানে আছে এবং তারা প্রত্যেকেই অর্থনীতির এক একটা করে একক। তো এই সামগ্রিকভাবে যখন সবার আয়, ব্যয়, সবার চাহিদা, সঞ্চয়, বিনিয়োগ সম্পর্কে যখন আলোচনা করা হবে, বিশ্লেষণ করা হবে, তখন সেটা হবে কি? সামষ্টিক অর্থনীতি। যেমন মনে করো যে জিডিপি আছে, জিএনপি আছে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, তারপর মনে করো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এই জিডিপি, জিএনপি এগুলো কিন্তু সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। তাহলে আমরা বেষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি সম্পর্কে জানলাম। যে মনে করো সহজভাবে বলতে গেলে বাংলাদেশে অনেকগুলো গার্মেন্টস আছে,
তো যদি একটা গার্মেন্টস, মাত্র একটা গার্মেন্টসের আয় ব্যয় মুনাফা নিয়ে যদি বিশ্লেষণ করা হয় সেটা হবে ব্যষ্টিক অর্থনীতি। আর যদি বাংলাদেশের সমস্ত গার্মেন্টস নিয়ে আলোচনা করা হয়, তাদের আয় ব্যয় মুনাফা নিয়ে বিশ্লেষণ করা হয়, তাহলে সেটা হবে কি? সামষ্টিক অর্থনীতি। বোঝা গেছে? যেমন মনে করো সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, সাধারণ মূল্য স্তর, জিডিপি, জিএনপি, জাতীয় সঞ্চয়, এগুলো হলো কি? সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই ক্লাসে উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে জানলাম। উৎপাদন সম্ভাবনা রেখার যে বিভিন্ন এই রেখা যে বিভিন্ন অনেক কিছু নির্দেশ করে সেগুলো সম্পর্কে জানলাম। সুযোগ ব্যয় সম্পর্কে আমরা জানলাম। 4 প্রকার যে অর্থ ব্যবস্থা সে সম্পর্কে জানলাম এবং শেষে আমরা কি জানলাম? ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির যে বিভিন্নতা বা এর মধ্যে যে পৃথকীকরণ বা এর মধ্যে যে একটা আলাদা বৈচিত্র্য আছে, এগুলো সম্পর্কে আমরা জানলাম। তো এর মাধ্যমেই আমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় শেষ হলো। তো এই অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বা এবং বেশি করে চর্চা করবা। পিপিসি, এই পিপিসিটা ভালোভাবে খাতায় এবং গ্রাফে বা এই লেখচিত্রে তোমরা এটা চর্চা করবা, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। তো সবাই ভালো থাকিও, আশা করি আরো একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।